সমৃদ্ধি কামনা করা হয় এই মোনাজাতে। দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানান মুসল্লিরা। ইজতেমা ময়দান ছাড়াও আশপাশের বিভিন্ন জায়গা থেকে মোনাজাতে অংশ নেন হাজারো মানুষ। আল্লাহর দরবারে প্রার্থনা করার উদ্দেশ্যে সকাল থেকেই জড়ো হন তারা। আল্লাহ আল্লাহ ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে আগামী 20 জানুয়ারি। ওই পর্বের আখেরি মোনাজাত হবে 22 জানুয়ারি। টঙ্গী স্টেশন রোডে এবং টঙ্গী ইজতেমা ময়দানের আশপাশে আমাদের সহকর্মীরা সংবাদ সংগ্রহ করছেন। এই মুহূর্তে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আমাদের সাথে যোগ দিচ্ছেন। আমরা তার কাছে যাচ্ছি। রাব্বি, লক্ষ লক্ষ মানুষ এখানে যোগ দিয়েছিলেন এবং কিছুক্ষণ আগে আখেরি মোনাজাত শেষ হয়েছে প্রথম পর্বে। তো সার্বিক দিক থেকে অবস্থা আপনি চারপাশে কেমন দেখছেন? জোহা, লাখো মানুষের মানে কণ্ঠে মুখরিত হয়েছে আল্লাহু আকবার ধ্বনি এবং সেই ধ্বনির মধ্য দিয়ে যে ইজতেমা, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। এবং আপনি জানেন যে শুধু ইজতেমা ময়দান নয়, আশপাশ থেকে কিন্তু হাজারো মানুষ আশপাশে থেকেও যে যার মতো করে অবস্থান নিয়েছেন, কাছাকাছি থাকার চেষ্টা করেছেন এবং আখেরি মোনাজাতের যেই অংশ নেওয়ার জন্য তারা সেখানে দূর থেকেও সেই মোনাজাতে অংশ নিয়েছেন। এবং এখন বাড়ি ফেরার পালা এবং সেই বাড়ি ফেরার দৃশ্যটি যদি একটু দেখায়, যে লাখো মানুষের যে জমায়েত, সেই জমায়েতটি ফেরাটিও কিন্তু সেই রকম ভাবে কিন্তু এখন আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষের বাড়ি ফেরার উদ্দেশ্যে পায়ে হেঁটেই তারা এসেছেন এবং পায়ে হেঁটেই তারা যাচ্ছেন যার যার গন্তব্যে। এবং আমি যদি বলি যে এই ইজতেমাকে কেন্দ্র করে এবার বিদেশিদের যে আগমন, সেটিও কিন্তু উল্লেখ করার মতো। আমরা জেনেছি যে বেশ কয়েকটি দেশ সংখ্যার কথা যদি উল্লেখ করি, 87টি দেশের প্রায় 70,000 মুসল্লি এই ইজতেমা ময়দানে এসেছেন এবং তারা এখানে এই আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। এবং 3 দিন ব্যাপী যে ইজতেমা, সেই ইজতেমার যে মূল যে প্রাঙ্গণ টঙ্গীর তুরাগ পাড়, সেখানে তারা অবস্থান নিয়েছেন। জিকির আজগার বয়ানের মধ্য দিয়ে এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এই টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবং এই ইজতেমা শেষ হওয়ার পরপরই মানুষের স্রোত, মানুষের ঢল কিন্তু নেমেছে এই ইজতেমা প্রাঙ্গণ থেকে শুরু করে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষ। সবাই সবার মতো করে বাড়ির দিকে ছুটছেন। আপনি জানেন যে এই ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই কিন্তু যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আছে, সেটি দুপুর নাগাদ বহাল থাকবে। আমরা যেমনটা জানি যে দুপুর 2টা পর্যন্ত এই ইজতেমা ময়দানের আশপাশে কোনো ধরনের কোনো যানবাহন চলাচল একদমই নিষিদ্ধ। এবং এর 2টার পর সব সড়কে যানবাহন খুলে দেওয়া হবে। তখন হয়তো মুসল্লিদের, যারা দূর দূরান্ত থেকে যে সমস্ত মুসল্লিরা এসেছেন এই ইজতেমায়, তারা তাদের যে যাতায়াতটি অনেকটা সুবিধাই হবে বলা যায়। এবং পরের পর্বের ইজতেমার জন্য কিন্তু এরই মধ্যে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। কথা বলেছিলাম সকালবেলা, আমি বলেছি যে পুলিশ সুপারের সঙ্গে তিনি বলেছেন যে প্রথম পর্বে নিরাপত্তা নিয়ে তারা যেমনটা তৎপর ছিলেন, ঠিক পরের পর্ব 20 জানুয়ারি থেকে যে পর্বটি শুরু হবে এই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, সেটি নিয়েও তারা তৎপর থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তারা বলেছেন যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা কেউ কোনো মুসল্লি কোনো ধরনের কোনো সমস্যায় পড়েনি ইজতেমা ময়দানে আসতে বা এই মোনাজাতে অংশ নেওয়ার জন্য। নিরাপত্তার খাতিরে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে, চেকপোস্ট বসানো হয়েছিল এবং পুরো ময়দান প্রাঙ্গণে কিন্তু সিসিটিভির যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু আমরা পর্যবেক্ষণ করেছি। ওয়াচ টাওয়ার ছিল এবং গতবারের তুলনায় এবার কিন্তু সেই সিসিটিভির সংখ্যা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 12,000 পোশাকি সদস্য কিন্তু মোতায়েন ছিল। সাদা পোশাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও কিন্তু মোতায়েন ছিল। এখন শুধু জোহা, আপনি জানেন যে এখন বাড়ি ফেরার পালা এবং সবাই কিন্তু ছুটছেন তার গন্তব্যের দিকে। জোহা, অর্থাৎ রাব্বি সিদ্দিকী, মানুষ পায়ে হেঁটে লক্ষ লক্ষ মানুষ এখন তুরাগ পাড় থেকে বাড়ি ফেরার একটা উৎসব চলছে। আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের খবরে। কুমিল্লা এবং যশোরের সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত আরো 7 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় একটি দ্রুত গতির প্রাইভেট কার কয়েকজনকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলে 2 নারী পথচারী নিহত হন। আহত এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে। ঘটনার পর থেকেই চালক পলাতক। গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। এদিকে যশোর ঝিনাইদহ সড়কের
শামতলা এলাকায় যাত্রীবাহী বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী। আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে সদর হাসপাতালে। সিটি কর্পোরেশনের নতুন নিয়মের প্রতিবাদে দিনের বেলাতেই গুলিস্তান এলাকায় ফুটপাতে দোকানপাট খোলার ঘোষণা দিয়েছিলেন হকাররা। সকাল থেকে গুলিস্তানের ফুটপাতে জড়ো হয়েছেন হকাররা। সহকর্মী ভাস্কর ভাদুরী গুলিস্তান এলাকায় রয়েছেন, আমরা যাচ্ছি তার কাছে এখনকার আপডেট জানতে। ভাস্কর ভাদুরী, হকাররা যারা ঘোষণা দিয়েছিল তারা কি দোকানপাট খুলে বসেছেন কিনা এর মধ্যে? আর একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর তো তৎপরতা হওয়ার কথা, তাদের তো বিপরীতধর্মী ঘোষণা ছিল, সেক্ষেত্রে সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? জোহা, প্রথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দিয়ে শুরু করতে চাচ্ছে যে দিন থেকে সময় যত গড়াচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা কিন্তু ক্রমে বাড়ছে এবং গতকাল থেকে হকারদের বিভিন্ন সংগঠনের নেতাদের যে ঘোষণাটি ছিল যে আজকের দিনে তারা অফিস চলাকালীন সময় থেকে তারা গুলিস্তান এবং তার আশেপাশে এলাকায় ফুটপাতের দোকান বসানো শুরু করবেন, সেই ঘোষণা থাকলেও আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু হকারদের খুব একটা দোকান বসানোর ক্ষেত্রে কার্যক্রম দেখতে পাইনি। যদিও সকাল থেকে গুলিস্তান জিপিও থেকে শুরু করে আমরা বেশ কিছু এলাকায় দেখতে পেয়েছি হকাররা কিন্তু এখানে জড়ো হয়েছেন তখন, এবং এর পাশাপাশি হকারদের উপস্থিতি যতই বাড়তে থাকছে তার পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের উপস্থিতি আমরা সকাল থেকে বেশ চোখে পড়ার মধ্যে বাড়তে দেখছি। আমরা বিভিন্ন হকার নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু ফুটপাথগুলোতে এখনো তাদের যে ফুট অর্থাৎ তাদের প্রচলিত যে কথা তারা যে ফুট বলে, সেক্ষেত্রে সে চৌকিগুলো যেহেতু এখনো পুলিশ বসতে দিচ্ছে, কিন্তু সকাল থেকে কিন্তু তারা এর মাঝে কোনো ধরনের কোনো ব্যবসায়িক কোনো পণ্য কিন্তু তুলতে পারছেন না। আমরা শুনতে পেয়েছি যে দুপুর 12টার কিছু পর সিটি কর্পোরেশন থেকে একটি অভিযান চালানো হবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন হকার নেতারা। সেই অভিযান চালানোর পরবর্তীতে হয়তো বা তাদের উচিত অভিযান যদি তাদের বিরুদ্ধে চালানো হয় তাহলে সেক্ষেত্রে তারা কি তাদের ভূমিকা নেবে, সেক্ষেত্রে হয়তো বা তাদের পরবর্তীতে হকার নেতারা জানাবেন। তবে এই পরিস্থিতি একটি বিষয় যে বেশ কিছু এলাকায় গুলিস্তান এবং তার আশেপাশে এলাকায় বঙ্গবন্ধু থেকে শুরু করে কিন্তু এখন পর্যন্ত হকার মুক্ত রয়েছে, কিন্তু তার পাশাপাশি হকি স্টেডিয়াম এবং তার অন্যান্য হকি স্টেডিয়ামের পাশাপাশি যে সকল এলাকাগুলো রয়েছে তার পাশে কিন্তু আমরা বেশ কিছু দোকান এখন থেকে কিন্তু দেখতে পেয়েছি। তারা সকাল থেকে এসে অপেক্ষা করেছিল কিছুক্ষণ পরিমাণে, এবং তারপরে যখন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব একটা তৎপরতা দেখতে পায়নি, তারপর থেকে কিন্তু তারা সেখানে দোকান বসিয়ে তাদের দিনের শুরুর যে ব্যবসা সেই ব্যবসা শুরু করছে। এখানে একটি বিষয়, সকাল থেকে আমরা যখন বিভিন্ন হকারদের সঙ্গে কথা বলছিলাম, তারা গণমাধ্যমের কর্মীদের সঙ্গে যখন কথা বলতে এসেছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের দাবি যে সন্ধ্যা 6টার পর থেকে নয়, মূলত অফিস চলাকালীন সময় হলো দুপুর 12টার পর থেকে তাদেরকে যাতে বসার ব্যবস্থা করতে দেওয়া হয় অথবা বসার অনুমতি দেওয়া হয়, তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের দাবি জানিয়েছেন। এবং তারা একই সাথে বলেছেন যে বছরের শুরুতে যদি হঠাৎ করে এমন একটি তৈরি করে সিদ্ধান্ত তাদের উপরে চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা তাদের পক্ষে বড়ই তাদের জন্য অমানবিক হয়ে যাবে। তার পাশাপাশি একটি বিষয় হকাররা কিন্তু বলছেন যে কোনো ধরনের পুনর্বাসন ছাড়া এই ধরনের কোনো যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে হয়তো বা তাদের সেক্ষেত্রে তাদের জীবন ধারণের জন্য তা খুবই কষ্টদায়ক হবে। তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কেউ কিন্তু সকাল থেকে কোনো ধরনের কোনো উচ্ছেদ যে অভিযান সেই অভিযান এখন পর্যন্ত তারা শুরু করেনি। অভিযান শুরু হয়নি। আপনাকে ধন্যবাদ। গুলিস্তান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। মৌলভীবাজারের কুলাউড়ার পর এবার কুড়িগ্রামে রেল লাইন ও ব্রিজের স্লিপার মেরামতে বাঁশ ও কাঠ ব্যবহারের অভিযোগ উঠেছে। তিস্তা কুড়িগ্রাম রেলপথের টগরাইহাট রেল স্টেশন এলাকায় প্রায় 50 মিটার রেল সেতুর উপর কাঠের স্লিপারে বাঁশ লাগানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পথে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। একই চিত্র দেখা গেছে তিস্তা রমনা রুটের অন্তত আরো 2টি জায়গায়। বাঁশের পাশাপাশি রেল লাইনের উভয় দিকে গাছের সরু ডালও বসানো হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় বাঁশ ব্যবহার করা হয়েছে বলে জানান রেল কর্মকর্তারা। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা ও আচরণ বিধি সংক্রান্ত গেজেট আগামী 5 ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশনা দিয়েছেন আদালত। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গেজেটটি প্রকাশে আরো 1 মাস সময় চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এই সময় রাষ্ট্রপক্ষকে লিখিত আবেদন করার জন্য আদেশ দেন আদালত। পরে বেলা 11:30 পর্যন্ত বিষয় শুনানি মুলতবি করেন। এর আগেও গেজেট প্রকাশে কয়েক দফা সময় নেয় রাষ্ট্রপক্ষ। বিষয়টি নিয়ে গত 12 ডিসেম্বর 2 সচিবকেও তলব করেন আপিল বিভাগ।
এবার বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর জানাবো। ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিন শেষে 122 রানের লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে 539 রানে অল আউট করে 56 রানের লিড পায় টাইগাররা। এর জবাবে দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 66 রান তুলে দিন শেষ করেছে মুশফিকের দল। তবে ব্যক্তিগত 24 রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন ওপেনার ইমরুল কায়েস। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নেমে দলীয় 46 রানে ভাঙে টাইগারদের ওপেনিং জুটি। বাম পায়ে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইমরুল কায়েস। এরপর ব্যক্তিগত 25 রানে স্যান্টনারের বলে বোল্ড হন তামিম। দ্রুত বিরতিতে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ আর নাইট ওয়াচম্যান মেহেদী মিরাজও। এর আগে 539 রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। 177 রানে সাকিবের বলে বোল্টন টম ল্যাথম 73 রান করেন মিচেল স্যান্টনার। ইমরুল রাব্বি 3টি, সাকিব, সুভাশিস ও মাহমুদুল্লাহ নেন 2টি করে উইকেট। এই প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ইনিংসে লিড নিল টাইগাররা। টেস্ট ইতিহাসে প্রথমবার বদলি উইকেট রক্ষক হিসেবে 5টি ক্যাচ নিয়ে ইতিহাস গড়েছেন ইমরুল কায়েস। বাংলাদেশে প্রথম ইনিংসে বাংলাদেশ 8 উইকেটে 595 রান করেছিল। ভারতে গঙ্গা নদীতে নৌকাডুবিতে প্রাণ গেছে শিশু সহ কমপক্ষে 24 জনের। এই ঘটনায় নিখোঁজ আছে আরো অনেকে। শনিবার সন্ধ্যায় বিহারের পাটনায় এই দুর্ঘটনা ঘটে। মকর সংক্রান্তি উপলক্ষে 3 দিনের ঘুড়ি উৎসবে অংশ নিতে যাওয়ার সময় 40 জন যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। এদের মধ্যে 10 জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের 6 জনের অবস্থায় আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের প্রত্যেকের জন্য 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন শতাধিক আরোহী। শনিবার রাতে লিবিয়া উপকূলে এই দুর্ঘটনা এখন পর্যন্ত 8 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র 4 জনকে। ইতালির কোস্ট গার্ড জানিয়েছে রাতের আঁধার আর বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। নৌকার আরোহীরা কোন দেশের নাগরিক ছিলেন সে বিষয়ে এখনো কিছু জানতে পারেনি প্রশাসন। আলাদা দুর্ঘটনায় স্পেন উপকূলে পাওয়া যায় আরো 4 অভিবাসন প্রত্যাশীর লাশ। নিখোঁজ 21 জনের সন্ধানে এখনো চলছে অভিযান। গেল শুক্রবার বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় প্রায় 800 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে কোস্টগার্ড। ইরাকে জঙ্গি গোষ্ঠী আইএস এর দখল থেকে মুক্ত করা হয়েছে মসুল বিশ্ববিদ্যালয়। গেল 2 দিনের তীব্র লড়াই শেষে শনিবার বিশ্ববিদ্যালয়ের মূল কম্পাউন্ডের নিয়ন্ত্রণ নেয় ইরাকি সেনারা। গেল বছরের অক্টোবর থেকেই ইরাকে আইএস শেষ শক্ত ঘাঁটি মসুল পুনর্দখলে অভিযান চালিয়ে আসছে ইরাকি সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ বাহিনী। তারই ধারাবাহিকতায় মসুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অভিযান শুরু করে সেনারা। তবে শুরু থেকেই আইএস এর তীব্র প্রতিরোধের মুখে পড়ে তারা। বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের একাংশে আগুন লাগিয়ে দেয় জঙ্গি গোষ্ঠী। তবে ভেতরে কোনো বেসামরিক নাগরিকের অবস্থান নেই, এটি নিশ্চিত হওয়ার পর অভিযান জোরদার করে সেনারা। বিশ্ববিদ্যালয়ের পুনর্দখলকে উল্লেখযোগ্য বিজয় হিসেবে অভিহিত করেছে সেনাবাহিনী। এখানকার গবেষণাগার রাসায়নিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করত আইএস। এই ছিল এখনকার যমুনা নিউজ। বেলা 1টায় দেখুন দুপুরে বাংলাদেশ। আমন্ত্রণ রইল। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।